সকাল বন্ধুরা, আরও একটি শীতের সকালের দৈনন্দিন কাজ তোমাদের সাথে শেয়ার করব। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্নিগ্ধা অ্যান্ড মম ব্লগে। তোমাদেরকে জানাই অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করছি যে যেখান থেকে আমার এই ব্লগটা দেখছো সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। সকালে উঠে আমার দৈনন্দিন রুটিনের মধ্যে প্রথমেই হচ্ছে আমার মেয়েকে ব্রাশ করানো। যেহেতু বাপের বাড়িতে আছি আর অন্য তেমন কোনো কাজ নেই, তো এখন এই বেবিদের কেয়ার করাটাই আমার একমাত্র কাজ। আর তোমরা যারা আমার ব্লগ দেখো তারা তো নিশ্চয়ই জানো যে আমি আবারও সদ্য মা হয়েছি এবং আরও একটা নতুন দায়িত্ব আমার কাঁধে পড়েছে। আর এই দুটো দায়িত্ব সামলাতে গিয়ে আমি কিন্তু মাঝে মাঝে নিজেকে কোথায় যেন হারিয়ে ফেলছি। আসলে কি বলতো, এই প্রেগনেন্সির পরের টাইমটা কিন্তু খুব ভাইটাল যায়। এক তো ছোট্ট বাচ্চাকে নিয়ে রাত্রে অনেক সময় জাগতে হয়। আমার বেবি তো প্রায় 2-3 ঘন্টা করে রাত্রে জেগে থাকে। সবাই বলছে যে এটা স্বাভাবিক ব্যাপার, কিন্তু একটা মায়ের ক্ষেত্রে সেটা কিন্তু অনেকটাই কষ্টকর হয়ে দাঁড়ায়। কারণ এমনিতেই তো এখন শরীর উইক আছে, তারপর মানসিকভাবেও নিজেকে সামলাতে কিন্তু অনেকটাই টাইম লেগে যায়। সেটা যারা মা হয়েছো তারা তো অবশ্যই জানো। তারপর কি বলতো, বাড়ির সদস্যদেরও কিন্তু অনেকটা সহায়তা প্রয়োজন। কিন্তু আমার ক্ষেত্রে এই দ্বিতীয় প্রেগনেন্সিটাতে কিন্তু আমি মানসিকভাবে অনেকটাই বিধ্বস্ত হয়েছি পরিবারের লোকের কাছে। আমার দ্বিতীয় বেবি মেয়ে হওয়ার জন্য কিন্তু পরিবারের অনেকেরই কিন্তু ভালো লাগেনি বা খুশি হয়নি। কিন্তু এটাতে অখুশি হওয়ার তো কিছু নেই বলো। আজকালকার যুগে মেয়ে ছেলে দুজনেই সমান। আর কি বলতো, ভগবান দান, ভগবান যেটা তোমাকে দেবে সেটাই হাসি খুশি মনে নেওয়া উচিত। আজকালকার যুগে দাঁড়িয়ে যেখানে অনেকেই মা হওয়ার জন্য আক্ষেপ করছে, সেখানে মেয়ে বেবি বা ছেলে বেবি নিয়ে আক্ষেপ করা কিন্তু কোনো দিনই উচিত নয়। তোমরা কি বলো? দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে আমি কিন্তু আমার বড় মেয়েকে ব্রাশ ট্রাশ করিয়ে ওকে খাওয়াতে নিয়ে চলে এসেছি। আর আমার ছোট বেবিকে আমার ঠাম্মার কাছে দিয়ে এসেছি। সে এখনও ঘুমোচ্ছে। আর ভোরবেলা কিন্তু প্রায় 2টো থেকেই ও জেগে গেছে, সেজন্য এখন ঘুমোচ্ছে। আর ওর জন্য কিন্তু আমিও রাত্রে অনেকটা টাইমই জেগেছিলাম, ঘুমোতে পারিনি। কারণ ওকে একটু শুইয়ে দিলেই খুব কান্নাকাটি করছিল, সেজন্য ওকে কোলে নিয়েই বসে থাকতে হয়েছিল। ভেবেছিলাম যে সকালে একটু দেরি করে উঠবো, কিন্তু আমার বড় মেয়ে তাড়াতাড়ি উঠে পড়লো, সেজন্য ওকে ব্রাশ করানো খাওয়ানো অনেক দায়িত্ব আছে, সেজন্য কিন্তু আমাকে উঠতেই হলো। একটা মা হিসেবে 2টো বাচ্চাকে সামলানো কিন্তু অনেকটাই কঠিন ব্যাপার হয়ে দাঁড়িয়েছে আমার কাছে। কিন্তু কি করব বলো, এখন 2টো দায়িত্বই আমাকে সামলাতে হবে, সেভাবে মানসিকভাবে প্রস্তুতিও নিতে হবে। কিন্তু আমি জানি না কতটা আমি পারবো। আমার তো প্রথম থেকে ভীষণ ভয় হচ্ছিল, আর এখন তো ভীষণভাবে ভয় করছে। কারণ কি জানো তো, এখন তো আমি মায়ের বাড়িতে আছি, সেজন্য তেমন করে কোনো প্রবলেম হচ্ছে না, কারণ সংসারের কাজগুলো তো আমাকে করতে হচ্ছে না। কিন্তু যখন শ্বশুর বাড়িতে যাব, তখন সংসারের কাজ প্লাস 2টো বাচ্চা দেখাশুনো জানি না কিভাবে করতে পারবো। আর বাড়িতে তেমন কিন্তু কেউই নেই যে আমাকে একটু সাহায্য করবে। সেজন্য আমি কিন্তু এখন মোটামুটি যতক্ষণ না একটু শারীরিকভাবে সুস্থ হচ্ছি, ততক্ষণ কিন্তু আমি এখানেই থাকবো। অন্তত 1টা মাস আমি এখানেই থাকবো, তারপর কিন্তু আমি বাড়িতে যাব। তো তোমরা সবাই প্রার্থনা করো যেন আমি সবটাই ভালোভাবে করতে পারি। মেয়েকে খাওয়ানো কমপ্লিট করে আমি কিন্তু চলে এসেছি আমার একটা পুরনো কাজ বাকি ছিল সেটা করার জন্য। আসলে এখন কিন্তু অনেক কিছুই ভালো লাগছে না, মনে হচ্ছে নিজের কিছু যেগুলো ভালো লাগার কাজ সেগুলো করলে আমি অনেকটাই মানসিক শান্তি পাবো। আমার ছোট মেয়ে ঘুমিয়ে পড়েছে, ওকে দেখো এই যে সামনে মশারিতে শুইয়ে দিয়েছি, আর এই পুতুলটা ঘিরে দিয়েছি যে অনেকটাই মুখে রোদ এসে পড়ছিল, সেজন্য। বাচ্চাদেরকে মুখে রোদ লাগানোটা ঠিক নয় অতটা, সামান্য একটু হাত পাগুলোতেই রোদ লাগলে ভালো এই সময়। আর আমিও একটু রোদে বসেছি, কারণ প্রসূতি মায়েদের কিন্তু এখন রোদ নেওয়াটা কিন্তু অনেকটাই ভালো, সেজন্য আমি রোদে বসে পড়েছি। আর দেখো, এই আসনটা আমি কিন্তু অনেক দিন আগেই বুনতে শুরু করেছিলাম, প্রায় 1 বছর হয়ে গেল, আর আসনটা কিন্তু কমপ্লিট করা হয়নি।
তো আসনটা এখানেই ছিল, সেজন্য ভাবলাম যে আসনটাকেই বসে বসে একটু বুনি, তাতেই মনটা একটু ভালো থাকবে। আর এখন সব থেকে প্রয়োজনীয় জিনিস যেটা হলো সেটা শারীরিক আর নিজের মানসিক দিকটা অত্যন্ত ভালোভাবে খেয়াল রাখা। কারণ কি বলতো, এখন শারীরিকভাবে যতটা বিধ্বস্ত হতে হয়, মানসিকভাবে কিন্তু তার থেকেও বেশি বিধ্বস্ত হতে হয়। তাই নিজেকে ভালো রাখার চেষ্টা করতে হচ্ছে অবিরত। কারণ নিজে যদি ভালো না থাকি, তাহলে কিন্তু বাচ্চাদেরকেও ভালো রাখতে পারবো না। সবসময় একটা রাগ ভাব আসবে, সবসময় একটা বিষণ্ণতা কাজ করবে। সেজন্য ভাবছি যে নিজের যেগুলো প্যাশন, নিজের যেগুলো ভালো লাগা, সেগুলোতে খানিকটা টাইম দিতে। কারণ এখন মনে নানা রকম উদ্ভট চিন্তাভাবনা আসে, যেগুলো থেকে রেহাই পাওয়ার কিন্তু কোনো উপায় নেই এছাড়া। দেখো, কাজ করতে করতে কিন্তু আমার বেবি উঠে পড়েছে আর ও কান্না করছিল, সেজন্য ওকে কিন্তু ব্রেস্ট ফিডিং করিয়ে নিচ্ছি। সত্যি কথা বলতে এখন আমার সব থেকে কষ্টের কারণ এটাই হয়েছে। ব্রেস্ট ফিডিং করানোটা আমার কাছে অত্যন্ত কষ্টকর মনে হচ্ছে, কেন জানি না। যদিও তো এটা হওয়া উচিত নয়, যেহেতু বেবির এখন সব থেকে যেটা প্রয়োজন সেটা হলো ব্রেস্ট মিল্ক। কিন্তু আমি কিছুতেই ভালোভাবে ওকে ব্রেস্ট ফিডিং করাতে পারছি না, অনেক সমস্যা হচ্ছে। রাত্রে যখন ঘুমের মধ্যে উঠে ওকে ব্রেস্ট ফিডিং করাতে হয়, তখন মনে হয় যেন শরীর আর পারছে না। মানসিকভাবেও খুব খারাপ লাগে আর ভীষণ কান্নাও পায়। তাই এখন নিজে থেকে ঠিক করেছি যে নিজের ভালো লাগাগুলোকেই ভালো করে প্রাধান্য দেব। দেখো, এই আসনটা কেমন হচ্ছে বলো তো? এই আসনটার ডিজাইনের কি নাম জানো? এটাকে বলে বকুল ফুল আসন। তোমরা যদি কেউ শিখতে চাও তো ইউটিউবে সার্চ করে নিও। আমিও কিন্তু ইউটিউব থেকেই এই আসনের ডিজাইনটা কিন্তু তুলেছিলাম। আর জানো তো, একটা সময় ছিল যখন আমার বাড়িতে অনেকগুলো বউ আছে, তাদের সাথে কিন্তু এই আসন বোনার একটা কম্পিটিশন চলতো। কে কত ভালো ডিজাইন তুলতে পারে আর কে কত তাড়াতাড়ি একটা আসন রেডি করতে পারে। তো তখন কি জানো তো, এই শীতের দিনে না ঘুমিয়ে কিন্তু দুপুরবেলা রোদে বসে বসে বেশ আসন বোনা হতো। কিন্তু আমার বড় মেয়ে হওয়ার পর এই বিষয়টা কিন্তু একদমই আমার কাছ থেকে লোপ পেয়ে গিয়েছিল। ওকে সামলানো, তারপর আসন বোনা, সে আর হয়ে ওঠেনি। সেজন্য এই আসনটা কিন্তু অনেক দিন থেকেই পড়ে আছে। একটু আধটু হয়তো কখনো সখনো বুনেছি, কিন্তু সেইভাবে বোনা হয়নি। তাই এখন যেহেতু বাপের বাড়িতে আছি, অন্য তেমন কোনো কাজ করতে হচ্ছে না, শুধু বেবিদেরকে সামলানো ছাড়া, তাই ভাবছি যে এই আসনটাকে একটু আধটু করে কমপ্লিট করে নেব। খানিকক্ষণ আসনটা বোনার পর আমি কিন্তু বেবির কিছু কাঁথাপত্র নিয়ে চলে এসেছি শার্পে দেওয়ার জন্য। এগুলো মাই করে দেয়, কিন্তু কি বলতো, মা এখন একটু ব্যস্ত আছে, সেজন্য আমি ভাবলাম যে আমি একটু করে দিই। এগুলো আমি ভিজিয়ে রাখছি, মা পরে কিন্তু কেচে দেবে। এই দেখো, আমার ছোট্ট বেবি কিন্তু আমার ঠাম্মার কোলে বসে আছে রোদে। কিন্তু ও কিন্তু অনেকক্ষণই ঘুমোচ্ছিল, এখন কিন্তু দেখো একটু একটু করে জাগছে, আবার ঘুমিয়ে যাচ্ছে। আচ্ছা বলো তো, এই নিষ্পাপ মুখটাকে দেখে কারো কি কখনো রাগ থাকতে পারে? যারা রাগ করছে তারা কি সত্যিই ঠিক করছে বলো তো? দেখো, এখন বাজে ওই প্রায় 1টা মতো, আর আমি আমার মেয়েকে কিন্তু খাওয়ানোর জন্য বসে গিয়েছি। ও তো একা হাতে খেতে পারে না এখনো, আমি ওকে কিন্তু খাইয়ে দিই। আর ওকে খাওয়ানোর সময় আমাকে কিন্তু অনেক গল্প বলতে হয়। তারপর দেখো, মায়ের কিন্তু এখনও রান্নাবান্না কমপ্লিট হয়নি, এখনও কিন্তু রান্না করছে। এদিকে যা হয়েছে তাই দিয়ে কিন্তু আমি আমার মেয়েকে খাওয়াতে বসিয়ে গিয়েছি। আমি সবসময় চেষ্টা করি আমার মেয়েকে ঠিক টাইমে খাইয়ে দেওয়ার, যেহেতু ওকে খাওয়াতে অনেকটাই টাইম লাগে, কারণ অনেক গল্প বলে বলে অনেক কিছু বুঝিয়ে বাঝিয়ে তারপর খাওয়াতে হয়। এখনকার আর বাচ্চাদেরকে তো জানোই, খাওয়ার জন্য ভীষণ কিন্তু প্রবলেম করে, সেটা আমি সব বাড়িতেই দেখেছি। আমার মেয়েও কিন্তু খাবার জন্য অনেকটাই প্রবলেম করে, তবে এখন কিন্তু ও অনেকটাই শুধরে গেছে। ওকে গল্প করলে ও কিন্তু খেয়ে নেয়, আর ওকে সময় মতো না খাওয়ানো হলে আমারও কিন্তু সময় মতো খাওয়া হয় না। সেজন্য চেষ্টা করি ওকে ঠিক টাইমে খাইয়ে দেওয়ার।
দেখো, ওকে খাইয়ে দেওয়ার পর আমিও কিন্তু খেতে বসে পড়বো। আর আমি কিন্তু নিরামিষ খাবো আজকে। কারণ কি জানো, আমার একজন কাকি শাশুড়ি মারা গেছে, সেজন্য আমার কিন্তু ছোঁয়াচ চলছে। এখন আমিষ খাওয়া যাবে না। বাড়িতে আমিষ রান্না হয়েছে, কিন্তু আমি কিন্তু এই বেগুন ভাজা, শাক ভাজা আর ফুলকপির ঝোল দিয়ে কিন্তু খেয়ে নেব। আর অনেকটা সকালে খেয়েছিলাম, সেজন্য কিন্তু আজকে আমার ভীষণভাবেই খিদে পেয়েছিল। সেজন্য আমি নিজেই কিন্তু ভাত বেড়ে এনে বসে পড়েছি। আর এদিকে দেখো, একটু ঘি নিয়ে নিচ্ছি। ঘিটা কিন্তু খেতে আমার বেশ ভালো লাগে গরম ভাতে। ঘি থাকলে আমার আর কিচ্ছু লাগে না। তোমরা কে কে আমার মতো ঘি ভীষণ পছন্দ করো বলো তো? অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। দেখো, খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি কিন্তু এখানে এসে বসে পড়েছি। এখানে কিন্তু বেশ ভালো একটা মিষ্টি রোদ পাওয়া যাচ্ছিল। আর কি বলতো, এই কদিন যা ঠান্ডা পড়েছে, তাতে মনে হচ্ছে যেন একটু মিঠে রোদে বসলে বেশ একটু আরাম লাগবে। আর আমার ছোট মেয়েও খুব রোদ পছন্দ করছে। ওকে রোদে দিলেই ও কিন্তু বেশ সুন্দরভাবে আরামে ঘুমোয়। আর ঘরে অনেক ঠান্ডা তো, আর সেজন্য রুমে গেলে কিন্তু ও তেমন ঘুমোতে চায় না, অনেক কান্নাকাটি করে। তাই আজ ভাবলাম একটা নিজের কাজও আছে, ওটা করব, আর রোদে খানিকক্ষণ বসে থাকবো। আর দেখো, এখন কিন্তু আমার মেয়ে বেশ তাকিয়েছিল আর বেশ পুতুল পুতুল লাগছিল ওকে। তাই ওর সঙ্গে একটু কিন্তু কথা বলছিলাম। তারপর ও কিন্তু আস্তে আস্তে ঘুমিয়ে যাচ্ছে দেখে ওকে কিন্তু আমি দোলনায় শুইয়ে দেব। ও একটু ঘুমোবে। আর দেখো, এই বালিশটা কিন্তু আমি বানিয়েছি এই দুদিন আগে। বালিশটা কিন্তু ওর খুব দরকার ছিল, আর বেশ ভালো লাগছিল বানাতে। আর নিজের বাচ্চার জন্য যখন নিজে হাতে কিছু করবে, তখন দেখবে কতটা ভালো লাগে। মনে একটা কিন্তু আলাদাই আনন্দ জাগে, তাই না বলো? অনেকেই দেখি ছোট্ট বেবির জন্য সোয়েটার, টুপি, মোজা এসব বোনে, কিন্তু আমি ওইসব কাজ একদমই জানি না। তাই আমি যেগুলো পারি সেইগুলো কিন্তু চেষ্টা করি বানিয়ে দেওয়ার। কারণ আমার নিজের হাতে জিনিস আমার ছোট্ট বেবি ইউজ করবে, সেটা কিন্তু মনে একটা ভীষণ আনন্দ দেয়। তাই দেখো, আমার ছোট্ট বেবির জন্য আমি একটা ছোট্ট কাঁথা বুনতে বসে গিয়েছি। তো এই কাঁথাগুলো কিন্তু আমার অনেকটাই দরকার হচ্ছে, সেজন্য ভাবলাম যে বসে বসে কয়েকটা কাঁথা বানাই। আচ্ছা, তোমরা কি এমন কেউ আছো যারা আমার মতো এরকম নিজে হাতে মানে বেবির জন্য নিত্য প্রয়োজনীয় জিনিস বানিয়েছো বা বানাতে ভালোবাসো? তাহলে আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও যে তোমরা কে কী বানিয়ে দিয়েছো তোমাদের বেবিকে। তো চলো, আমি আমার ছোট্ট বেবির জন্য এগুলো বানাতে থাকি। আর তোমরা এতক্ষণ যারা আমার ব্লগটা দেখলে, ব্লগটা কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে কিন্তু কমেন্টে জানিও। সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো, এই কামনা করে কিন্তু আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। বাই।